নমস্কার বন্ধুরা, নির্বাচনী আচরণবিধি কার্যকারী হওয়ার পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী অন্য কোনো দেশ সফরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে ভুটান সফরে গিয়েছিলেন। তাহলে নির্বাচন আচরণবিধি কার্যকারী হওয়ার পরও নির্বাচন কমিশনারের বিশেষ অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকে হঠাৎ ভুটান সফরে যাওয়ার কারণ কি হয়েছে? প্রধানমন্ত্রী মোদীর ভুটান সফরের কয়েকদিন আগে তার প্রতিপক্ষ দাসো শেয়ারিং তোগে মাত্র 5 দিনের ভারত সফর শেষ করে গিয়েছিলেন। রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুকের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ভুটান ও ভারতের সম্পর্ক অনেক পুরনো। এমন পরিস্থিতিতে এই আমন্ত্রণটি কি এই জন্য দেওয়া হয়েছিল যে চীন ডোকলাম প্ল্যাটু নিয়ে ভুটানের উপর অনেক চাপ সৃষ্টি করছে, আর ভুটান এটা মেনে নিলে তা ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। কারণ ডোকলাম প্ল্যাটু শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত। শিলিগুড়ি করিডোর, যাকে ভারতের চিকেন নেক বলা হয়। শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার দীর্ঘ এবং এটি শেষ ভারত এবং উত্তর পূর্ব ভারতের সাথে সংযোগকারী একমাত্র সড়কপথ। এটি ডোকলাম থেকে চীনের PL এর চিকেন নেকের উপর নজর রাখতে সুবিধা দেবে। ভুটান সফরে প্রধানমন্ত্রী এ বিষয়েও কথা বলতে পারেন, অথবা এমনও হতে পারে যে $25 মিলিয়ন প্রতিরক্ষা বাজেট সহ 8000 সৈন্যের ছোট্ট ভুটান রয়্যাল আর্মির ক্যাপাবিলিটিস উন্নত করার বিষয়েও আলোচনা হতে পারে। ভুটানের ডেভেলপমেন্টের কথাই হোক, বা একটি আন্তর্জাতিক বিমানবন্দর বা রেল স্টেশন তৈরি করাই হোক, বা গেলেফু মাইন্ডফুলনেস সিটির অ্যাম্বিশিয়াস প্রজেক্টটিকে এগিয়ে নিয়ে যাওয়াই, যেখানে ভুটান একটি স্মার্ট সিটি তৈরি করতে চায়, ভারতের হাত সব সময় ভুটানের মাথার উপর রয়েছে। ভুটান ও ভারত উভয়ই চীনের ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে সচেতন। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আলোচনা ও সফর, এবং তাও এই অল্প সময়ের নোটিসে, শুধু দুই দেশের মধ্যে আস্থাই তৈরি করে না, এটা এও ইঙ্গিত দেয় যে ভুটান একা নয়। ভারত তার প্রতিটি সুখ দুঃখের সঙ্গী, এবং পরিস্থিতি যেরকমই হোক না কেন ভারত সব সময় ভুটানের পাশে দাঁড়িয়ে আছে। 1968 সাল থেকে ভুটানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু চীনের সঙ্গে ভুটানের কূটনৈতিক সম্পর্ক এখনো সেভাবে গড়ে ওঠেনি। যেমন চীন ভুটানে তার দূতাবাস খুলতে চেয়েছিল, যা ভুটান সরকার মেনে নেয়নি। ভুটান এই অঞ্চলে অবস্থিত একমাত্র দেশ যেটি ভারতের ইন্টারেস্টের কথা মাথায় রেখে চীনের অ্যাম্বিশিয়াস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হয়ে ওঠেনি। ভুটানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কারণে ভুটান ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খুবই মজবুত। এটা এ থেকেও বোঝা যায় যে ভুটানের 70% বাণিজ্য শুধুমাত্র ভারতের সাথেই হয়ে থাকে, এবং ভারতের বিনিয়োগ ভুটানের FDI এর 50% সমান। ভারতও ভুটানকে ক্রমাগত গ্র্যান্ট দিয়ে আসছে। মনে রাখবেন বন্ধুরা, এখানে গ্র্যান্ট মানে এমন টাকা যা ভারত ফেরত নেবে না, মানে ভারত এই টাকা ভুটানকে ফ্রিতে দিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, গত 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারত ভুটানকে 5000 কোটি টাকা গ্র্যান্টে দিয়েছিল, এবং এই বছর মানে 13তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে ভারত ভুটানকে 10,000 কোটি টাকা গ্র্যান্ট দেওয়ার আশ্বাস দিয়েছে। এই গ্র্যান্টগুলোর কারণে ভুটানে নানান ধরনের প্রজেক্ট এগিয়ে গেছে। এছাড়াও ভারত হাইড্রো পাওয়ার, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ, ব্যাংকিং থেকে চিকিৎসা ও শিক্ষা সবকিছুতে ভুটানকে সাহায্য করে আসছে। সম্প্রতি ভুটানে নতুন সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভুটান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, ডোকলামের বিনিময়ে চীন ভুটানের সাথে চলমান অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলগুলি এক্সচেঞ্জ করতে যে কথা বলছে, এবং ডোকলাম প্ল্যাটু নিয়ে ভুটানের উপর যে চাপ তৈরি করছে, তাতে চীন কি আগামী দিনে ভারতের জন্য সংকট তৈরি করবে? এ বিষয়ে আপনি কি ভাবেন? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা খুশি থাকো, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।